হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। আমরা এই পর্যন্ত গড় কমপ্লিট করে নিয়েছি, মধ্যমা কমপ্লিট করেছি, অজৈব কমপ্লিট করেছি। আজকে আমরা শিখব সংখ্যাগুরু মান বা মোট, যেটাকে বলছে। পেজ নাম্বার 359 আজকে, ভিডিও নাম্বার পার্ট 15 আমাদের। চলো একটু আগে পড়ে নিই। বলছে আজই 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর জানোই, সেটা শিক্ষক দিবস বলে আমরা জানি, অর্থাৎ শিক্ষক দিবস। প্রতি বছরের মতো এই বছরও আমরা দিনটি বিশেষভাবে পালন করব। এবছর আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি যে আমাদের পার করে আসা শ্রেণীগুলি, মানে কি যারা পার করেছে 5 থেকে 6-এ এসেছে তাদের কথা বলছে, ছাত্রছাত্রীদের কাছে যাব ও শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে তাদের ক্লাস নেব। অর্থাৎ গান, নাচ, আবৃত্তি, আঁকা, অভিনয়, কুইজ ইত্যাদি বিভিন্ন মজার খেলার মাধ্যমে দিনটি আনন্দে কাটাবে। তাই করি শিক্ষক দিবসে আসলে পরে। আমরা ষষ্ঠ, অর্থাৎ 6-এর কথা বলছি, ষষ্ঠ শ্রেণীর 36 জন ছাত্রছাত্রীদের সমান 3টি দলে ভাগ করে প্রথম দলের প্রত্যেকে 10টি মজার ধাঁধার উত্তর লিখতে বললাম। ওকে, অনেকটা পাজল। ধাঁধা বলতে ইংলিশে বলে পাজল। কি বলেছে দেখো, প্রথম দলের 12 জনের প্রত্যেকে যতগুলি সঠিক উত্তর লিখলো, প্রথম দলের প্রত্যেকে যতগুলি সঠিক উত্তর দিয়েছে তার সংখ্যা হলো, কেউ দিয়েছে 4টা সঠিক উত্তর, কেউ দিয়েছে 6টা, কেউ দিয়েছে 5টা, এভাবে দেওয়া আছে। কেউ আবার 2টো দিয়েছে, আবার কেউ 4টাও দিয়েছে অনেকবার। উপরে সঠিক উত্তরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক গঠন করি। তাহলে দেখো, সঠিক উত্তরের সংখ্যা, সঠিক উত্তর দিয়েছে এরকম ছোট থেকে বড় দিকে যদি যাই, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে? 2। কতবার আছে, কটা ছাত্রছাত্রীর সংখ্যা এরকম দুবার উত্তর দিয়েছে সঠিক, 2টো উত্তর দিয়েছে, এরকম কটা শিক্ষার্থী আছে? 2টো। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা FI আর সঠিক উত্তরের সংখ্যা XI, এরকম 2জন শিক্ষার্থী আছে যারা 2টো করে সঠিক উত্তর দিয়েছে। 2-এর পর ছোট সংখ্যা খুঁজে বের করে 3টা সঠিক উত্তর দিয়েছে এরকম শিক্ষার্থী একজনই আছে, একটাই 3 দেখতে পাচ্ছি, তার জন্য একজন দিয়েছে শিক্ষার্থী যে 3টা সঠিক উত্তর দিয়েছে। তারপরে দেখো, 3-এর পরে আমরা ছোট সংখ্যা কাকে খুঁজবো? 4-কে। 4 তো কজন দিয়েছে? একজন দিয়েছে, দুজন দিয়েছে, 3জন, 4জন, 5জন। 5জন শিক্ষার্থী আছে যারা 4টা সঠিক উত্তর দিয়েছে। 4-এর পরে কাকে পাবো? 5-কে। 5 কজন সঠিক উত্তর দিয়েছে? দেখো, 5 দুটো দেখতে পাচ্ছি, মানে 2জন শিক্ষার্থী। 6 একটাই দেখতে পাচ্ছি, 7 আমরা একটাই দেখতে পাচ্ছি। ওকে, বলছো উপরের ছক থেকে দেখছি 4টি সঠিক উত্তর দিয়েছে, 4টি সঠিক উত্তর দিয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা সবচাইতে বেশি। দেখো, ছাত্রছাত্রী 2জন, 1জন, 5জন, 2জন, 1জন, 1জন। তাহলে সবচাইতে ছাত্রছাত্রীর সংখ্যা কোথায় আছে? 5 আছে। এরকম 5টি শিক্ষার্থী আছে যারা 4টি করে সঠিক উত্তর দিয়েছে, সেটাই লিখেছে। অর্থাৎ 4-এর পরিসংখ্যা সবচেয়ে বেশি। 4টি করে সঠিক উত্তর দিয়েছে এরকম পরিসংখ্যা সবচেয়ে বেশি কি? 5। তাহলে এটা একটা উত্তর। ওকে, এরকমভাবে আমরা প্রথমের দিকটা আমরা এইভাবে সংখ্যাগুলো বের করব, যে হাইয়েস্ট নাম্বারটা খুঁজবো। দেখো 24 নাম্বার। দেখো, বলছে উপরের পরিসংখ্যা বিভাজন ছকে যে পর্যবেক্ষণটি সবচেয়ে বেশি বার আছে, অর্থাৎ যে পর্যবেক্ষণটির সর্বোচ্চ পরিসংখ্যা, সেই পর্যবেক্ষণটিকে কি বলা হয়? কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, পরিসংখ্যা দেখতে হবে কোথায়, এটা কিন্তু পরিসংখ্যা, FI মানে পরিসংখ্যা, সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের ভূমিষ্ঠক বা সংখ্যাগুরু বা মোট বলা হয়। মোট যাই বলো না কেন, ওকে, মোট বা মঠ বলা হয়, বা ভূমিষ্ঠকও বলা হয়। এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনে আসতে পারে যে ভূমিষ্ঠকটা কি, সেটাই হচ্ছে কিন্তু সংখ্যাগুরু মান বা মোট বা মঠ। সংখ্যাগুরু মান মধ্যগামিতার আরেকটি মাপক। তাহলে সংখ্যাগুরু মান কি? মধ্যমাপিতার মিডিল মাপার আরেকটা মান হচ্ছে সংখ্যাগুরু। এই লাইনটা মনে রাখবে। এটি খুব সহজে পরিমাপ করা যায়, দেখব আমরা। আর এখানে তো এমনিতে সহজেই পেয়ে গেলাম। জামা, জুতো ইত্যাদির দোকানে সাধারণত সংখ্যাগুরু মান ব্যবহার করা হয়। আমরা যখন ড্রেস কিনতে যাই তখন এই ফর্মুলাটা হয়তো ইউজ করে, সেটাই বলেছে। দেখি কিভাবে ইউজ করে। কারণ বেশিরভাগ জনসাধারণের চাহিদা অনুযায়ী আমরা জামা কাপড় ও জুতো তৈরি করা হয়। যেমন একটি বিশেষ কোম্পানির ক্ষেত্রে মেয়েদের জুতোর সাইজ 5-এর চাহিদা বেশি। অর্থাৎ উপরের তালিকা থেকে বুঝলাম 4 হলো প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান। এই যে 4টা হচ্ছে সংখ্যাগুরু মান প্রদত্ত তথ্যের। কেন কি 5-এর ক্ষেত্রে আমি 4 উত্তর পেলাম।
এবার দেখো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় দলের 12 জন শিক্ষার্থীকে অন্য 10টি মজা ধাঁধা দিলাম, তাদের সঠিক উত্তরের সংখ্যা এরকম 2 4 3 5 2 5 আর 2, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি 2। ওকে, 2 কতবার আছে কোনো একবার, দুবার, তিনবার, চার, মানে 4 জন দিয়েছে সঠিক উত্তর 2। শিক্ষার্থীর সংখ্যা এরকম 4 জন আছে, তারা দুটো করে সঠিক উত্তর দিয়েছে। 2 এর পরে ছোট সংখ্যা খুঁজে বের করে 3 কটা পাচ্ছি একটাই, তাহলে এরকম শিক্ষার্থী একজন। এভাবে 3 এর পর 4 দেখো একটা আছে, 4ও একটাই আছে। 5 কতবার আছে দেখো, 5 একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে 5 আছে এরকম শিক্ষার্থী 4 জন, 8 একজন, 9 একজন। তাহলে এখানে দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে। পরিসংখ্যায় একই সংখ্যা দুটো পেয়েছি, এর আগে কিন্তু ছিল না। পরিসংখ্যায় আমি হাইয়েস্ট সংখ্যা কত পেয়েছি 5, কিন্তু এখানে পরিসংখ্যায় হাইয়েস্ট সংখ্যা 4 আছে, এটা বুঝলাম, কিন্তু আছে দুবার। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, উপরের ছক থেকে দেখছি দুটি সঠিক উত্তর দিয়েছে, দুটি সঠিক উত্তর দিয়েছে 4 জন ছাত্রছাত্রী, আবার 5টি সঠিক উত্তর দিয়েছি এরকম ছাত্রজন কথা 4 জন ছাত্রছাত্রী আছে। তাহলে এই ক্ষেত্রে কি করব, দেখো তাহলে এই ক্ষেত্রে কি করব, কিন্তু এই ক্ষেত্রে প্রদত্ত তথ্যের সংখ্যা গুণমানটা কি হবে, কেন কি এখানে আমি দুটো করে পাচ্ছি, প্রদত্ত তথ্যের সংখ্যা গুণমান হবে দুটি, কেন কি দুটো আছে দুটি। তাহলে সংখ্যা গুণমান কি কি হবে, এই 4-এর এগেনস্টে আমি উত্তরটা নেব 2, এই 4-এর এগেনস্টে উত্তর আমি নেব 5, তাহলে সংখ্যা গুণমান কত পাবো 2 ও 5। ওকে, এরকম যদি কখনো প্রবলেম দেয় তাহলে তোমরা কি করবে, এই 4-এর এগেনস্টে যেটা আছে সেটা একটা উত্তর 2 ও আর কি 5। ওকে, চলো নেক্সট পেজে কি বলেছে। এবার পেজ 360 বলছে, কিন্তু যে সকল তথ্যের সংখ্যাগুরুমান দুটি তাদের কি বলা হয়। এখন যে আমরা দুটো পেলাম তাদেরকে, যে তথ্যের সংখ্যাগুরুমান একটি তাকে বলা হয় ভূমিষ্ঠক বা এক সংখ্যাগুরু সংবলিত বা ইউনিমোডাল এরকম কিছু, এবং যে তথ্যের সংখ্যাগুরুমান দুটি তাকে দ্বিভূমিষ্ঠক, একটার ক্ষেত্রে এক ভূমিষ্ঠক আর দুটোর ক্ষেত্রে দ্বিভূমিষ্ঠক বা দুই সংখ্যাগুরুমান সংবলিত বা বাই মোডাল। ইউনিমোডাল এটা হচ্ছে বাই মডাল তথ্য বলা হয়। এগুলো মনে রাখবে একটু, এগুলো দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে। ষষ্ঠ শ্রেণীর তৃতীয় দলের 12 জন ছাত্রছাত্রীর জন্য 10টি মজার ধাঁধা, যতগুলি সঠিক উত্তর দিল সেগুলি হলো, দেখো সঠিক উত্তর দিয়েছে 4 5 6 7 এইভাবে দিয়েছে। তাহলে উপরে তাড়াতাড়ি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করে আমরা সংখ্যাগুরু মান যদি বের করি, তাহলে দেখো সবচেয়ে লোয়ের সংখ্যা কি আছে, এখানে 4ই আছে। কজন আছে এরকম, একজন দিয়েছে, একটা 4, দুটো 4 আর একটা 3টা, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 3 জন আছে যারা 4টি করে সঠিক উত্তর দিয়েছে। 4-এর পর ছোট সংখ্যা খুঁজে বের করো, 5 1 আছে, 2 3টা, এরকম 3 জন শিক্ষার্থী দিয়েছে। এভাবে 6 3 জন, 7 ও 3 জন, তাহলে এই ক্ষেত্রে দেখো প্রত্যেকে 3 জন 3 জন করে, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি হবে বলছে, উপরের ছকে 4 5 6 7 প্রত্যেকে 3 বার করে আছে, তাই তো। প্রদত্ত তথ্যের সংখ্যাগুলো মান কি হবে, এর এগেনস্টে উত্তর 4, এর এগেনস্টে উত্তর 5, এর এগেনস্টে উত্তর 6, এর এগেনস্টে উত্তর 7, তাহলে এগুলো সবটাই প্রদত্ত তথ্যের সংখ্যাগুলো 4 5 6 7, এই ক্ষেত্রে তথ্যের সবকটি সংখ্যায় সংখ্যাগুলো মান, সুতরাং বলা হয়ে থাকে প্রদত্ত তথ্যের সংখ্যাগুলো মান নেই। যেহেতু আমি সবটাই একই সমান পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বলা হয়ে থাকে যে প্রদত্ত তথ্যের সংখ্যাগুলো মান নেই, কেন হাইয়েস্ট নাম্বারই নেই। ওকে, সবকটি সংখ্যাই সংখ্যাগুরু মান বলেছে, আবার অন্য ক্ষেত্রে বলতে পারি সংখ্যাগুরু মান নেই, অর্থাৎ ততটি চতুর্ভুজিষ্ঠ, মানে 1 2 3 4 4টা আছে। ওকে, টেট্রা মডেল মানে 4, কোনো তত্ত্বের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তত্ত্বটিকে বহু ভূমিষ্ঠক বা মাল্টি মডেল বলা হয়। এটাও মনে রাখবে, এটাও শর্ট কোশ্চেনে আসতে পারে। ওকে, এবার দেখো আমরা আস্তে আস্তে মেন অঙ্কতে প্রবেশ করছি। 29 প্রয়োগ বলছে, দিনের শেষে আমরা 10 জন বন্ধু সামান্য কিছু খাওয়া দাওয়া করার জন্য নিজেদের মধ্যে চাঁদা তুললাম। আমরা দিলাম, কেউ দিয়েছে 16 টাকা, কেউ দিয়েছে 15 টাকা, এরকম দিয়েছে 10 টাকা, 12 টাকা, 15 টাকা, আবার 10 টাকা, কেউ আবার 15 টাকা, আবার 10 টাকা, আবার 10 টাকা। আমাদের চাঁদা দেওয়ার তথ্যটি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে কি, এটা মনে রাখবে, এটা অনেকজনই ভুলে যায়, ছোট থেকে বড়। ঊর্ধ্ব কথার হচ্ছে ছোট থেকে বড়। ওকে, তুমি নিচে আছো, তুমি নিচ থেকে উপরের দিকে উঠছো, আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে, ছোট থেকে তুমি বড় হচ্ছ, সেটা কি ঊর্ধ্ব। যেমন একটা বাচ্চা ছোট থেকে বড় হয়, তাহলে সেটা কি ঊর্ধ্বক্রমে।
তাহলে দেখো ছোট সংখ্যা কি এখানে 10 আছে কটা, একটা দুটা তিনটা, তাহলে 1 2 3। তারপর 10-এর পর 11 কটা আছে, একটাই আছে। এভাবে 12 খুঁজো, 12 কটা আছে, একটা। 15 আছে কটা, খুঁজে লিখবো 15,15 16। প্রদত্ত তথ্যের সবচেয়ে বেশি বার আছে, অর্থাৎ সবচেয়ে বেশি পরিসংখ্যা কি আছে দেখো। 10 আছে 3টা, 11 একটা, 12 একটা, 15 আছে 4টা, তাহলে 1 2 3 4, তাহলে 15। সেই সংখ্যাটা কি হবে আমার 15। সবচেয়ে বেশি সংখ্যা কি হবে 15। বেশি বার আছে 4বার, যে বেশি বার থাকবে সেটাই তো উত্তর। ওকে, নিজে করি লিখে দিলাম। প্রদত্ত সংখ্যা পরিসংখ্যা কত 15, কেন 15ই আছে 4বার, 1 2 3 4, যে বেশি বার থাকবে। এবার দেখো প্রয়োগ 30 বলছে আমি নিচের তথ্যগুলির সংখ্যাগুরুমান নির্ণয় করি। সেম ভাবে এটা সাজানো আছে, আগে দেখে নিই। 2 3, না সাজানো নেই, তাহলে সর্বদা আমাকে সাজাতে হবে, কেন কি 2 3-এর পর 5 এন্ট্রি করে দিয়েছে না। তাহলে প্রদত্ত সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই কথাটা কিন্তু লিখতে হবে। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড়। 2 এর পরে 3 আছে, ঠিক আছে। 2 কতবার আছে, একটা দুটো তিনটে, তাহলে তিনটে পরপর লিখবো। 3 একটা আছে, 4, তারপর 4 কে খুঁজবো, 1 2 3 4 5, 5 বার আছে, 5, তারপর 6 যতবার আছে লিখবো। তাহলে দেখছি এখানে 4 আমার বেশি বার আছে, দেখো 1 2 3 4 5, তাহলে 4 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, তাহলে ততটি সংখ্যা গুরুমান কি হবে 4। একদম ইজি। ওকে, এভাবে আমরা যদি এটা করি, চলো আমরা যদি প্রয়োগ 32, তাহলে 2 নাম্বার যদি করতে যাই, 2 নাম্বার আমাদের নিজে করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখে পাই। আমরা এইভাবে লিখব যে প্রদত্ত তথ্যের, ওকে, প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি কি লিখব মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে আমরা যদি সাজিয়ে নিই, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি আগে। কি আছে 4, কটা আছে 4, একটাই আছে, তাহলে প্রথমে 4 লিখব। 4-এর পর 5কে খুঁজবো, 5 তো নেই। 4-এর পর 5 নেই, তারপরে কি আছে 9, কবার আছে 9, দুটো, তাহলে 9 আছে দুবার, 9, 9। 9-এর পর 10 11 খুঁজবো, 10 তো নেই, 11 আছে কতবার, একবার, তাহলে 11 লিখবো। 12কে দেখতে পেলাম, হয়তো 12 আছে আমার, একটাই আছে, তাহলে 12কে গোল করে দিই, 12 একবার আছে। 12-এর পরে 13 আছে, একটাই আছে, ওকে, 13 একটাই আছে। এভাবে আমরা 14কে খুঁজবো, 14তে নেই, কিন্তু 15 আছে আমাদের কাছে, একবারই আছে আই থিঙ্ক 15। এভাবে কি আছে 16 তো নেই, 16-এর পরে 18 একটা, 18-এর পরে 26 27, তাহলে একবার করে আছে। 18 আছে, 26 আছে, আর কি আছে আমার 27 আছে। ওকে, তাহলে আমরা লিখবো যে 4 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, তাহলে এখানে কোন সংখ্যাটা বেশি বার আছে দেখো, এটা একবার একবার একবার, এগুলো একবার করে আছে। তাহলে 9 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, তাহলে আমরা লিখব সুতরাং 9 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। ওকে, তাহলে আমরা কি লিখব, তথ্যটির সংখ্যাগুরু মান, সুতরাং তথ্যটির সংখ্যাগুরু মান কত হবে, 9 হবে। ওকে, এটাই আমাদের উত্তর। চলো নেক্সট। একই রকমভাবে আমরা 3 নাম্বারটা যদি করি, তাহলে আমরা এইভাবে লিখব, প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে যদি বড় সাজাই, তাহলে সবচেয়ে ছোট দেখো 102, 102 দেখতে পাচ্ছি, একটা দুটো আর 102 তিনটা আছে। ওকে, তাহলে 102, 102, 102, তারপরে 102-এর পর 103 কোথাও আছে, নেই, কিন্তু 104 পেয়েছি, 104 এখানে আছে, 104 এখানে আছে, 104 তিনটা আছে, তাহলে 104, 104, 104, 104-এর পর 105 তো দেখতে পাচ্ছি না, 105 নেই, তবে 117 আছে, একটাই আছে 117, 118 একটাই আছে, তাহলে 117 একবার, 118 একবার,
এটা হয়ে গেছে 119 তো নেই, 120 একবার আর 122 একবার, 120 120, ওকে, আর 122 একবার করে আছে। ওকে, তাহলে দেখো এখানে 102 তিনবার আছে, 104ও তিনবার আছে, কিন্তু এগুলো একবার করে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, যে আমরা লিখব যে 102, আমরা এইভাবে লিখব যে 102 ও আর কি 104। ওকে, সংখ্যাগুলি সবচেয়ে বেশি বার আছে, সংখ্যাটি বা সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। ওকে, তাহলে আমরা কি লিখব, সুতরাং তথ্যটির সংখ্যাগুরু মান কত হবে, 102, 104, কেন কি এটাও তিনবার আছে, এটাও 3 আছে, তো এটাই আমাদের উত্তর। ওকে, এরা দুইজনে বেশি বার করে আছে, একই সমান করে আছে। তাহলে এইভাবে যখন আমরা চারটা করব, 4 একই রকমভাবে এই কথাটা লিখতে হবে। চলো এই কথাটা আগে আমি লিখে নিই। তাহলে সেমভাবে লিখলাম, প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে আমি যদি ঊর্ধ্বক্রমে সাজাই 4 নাম্বারটা, তাহলে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কি আছে এখানে, 5, একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে আমরা লিখব 5, 5, 5, 5। আচ্ছা, 5-এর পরে যদি 6 দেখি, 6 তো নেই, কিন্তু আমাদের কাছে 7 আছে, এখানে একটা আছে, একটাই আছে 7, চলো 7 লিখে নিই। এভাবে আমরা 8 তো নেই, 7-এর পর 8 আছে, একটা আছে 8, আর 9ও আছে আমাদের একটা। ওকে, তাহলে 8, 9 আমি লিখে নিচ্ছি, 8, 9 একবার করে আছে, 9 হয়ে গেছে। তারপরে আমরা 10 দেখব, 10 একটাই আছে। ওকে, 10-এর পর 8 তো দেখতে পাচ্ছি না, ছোট সংখ্যা। 15 একবার আছে, 16 একবার আছে, তাহলে 10, 15, 16 লিখে নিন, 10, 15, 16 এগুলো প্রত্যেকটা একবার করে আছে। আর 28 আর 27 এটা একবার আছে, 28, 28, 18, 27, সরি 18, 27। তাহলে সবচাইতে বেশি কি আছে দেখো, 5। তাহলে আমরা লিখব যে সুতরাং 5, ওকে, সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। ওকে, তাহলে আমরা লিখব যে তথ্যটির সংখ্যাগুরু মান সমান সমান কত হবে, 5। ওকে, চলো নেক্সট। এবার দেখো পয়েন্টটা, প্রয়োগ নাম্বার 31 কি বলেছে। বলছে আমাদের এগুলো জাস্ট ছিল শর্ট কোশ্চেনের মধ্যে, এবার আস্তে আস্তে আমরা ব্রড কোশ্চেনে আসছি। বলছে আমাদের শ্রেণীর 100 জন ছাত্রছাত্রীর গত মাসে উপস্থিতির পরিসংখ্যা বিভাজন ছকটি তালিকা হল। যেমন 8 জন ছাত্রছাত্রী আছে যারা উপস্থিত হয়েছে 6 থেকে 10 দিনের মতো, বা এভাবে বলতে পারো 10 থেকে 14 দিন শিক্ষার্থী উপস্থিত হয়েছে, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 28 জন। 14 থেকে 18 দিন উপস্থিত হয়েছে, মানে স্কুলে বলতে পারো, ওকে, এরকম 34 জন। এভাবে একটা সিরিজ দেওয়া আছে, উপস্থিত পরিসংখ্যা বিভাজন ছকটি সংখ্যাগুরু মান নির্ণয় করে। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা দেখো পরের পেজে কি বলেছে। বলছে কিন্তু বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে শুধুমাত্র পরিসংখ্যা দেখে সংখ্যাগুরু মান নির্ণয় সম্ভব নয়, যেহেতু এখানে এত টু এত দেওয়া আছে, 6 টু 10, 10 থেকে 14, তাহলে কি করে বুঝবো আমরা, তার জন্য নিশ্চয়ই নিয়ম আছে। এক্ষেত্রে কিভাবে সংখ্যাগুরু মান নির্ণয় করব। বলছে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে কি বলা হয়, সংখ্যাগুরু মান শ্রেণী বা মডেল ক্লাস বলা হয়। বুঝেছি, উপরে পরিসংখ্যা বিভাজন ছকের সংখ্যাগুরু মান শ্রেণী 14 থেকে 18। চলো দেখি 14 থেকে 18 সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা খুঁজে বের করো পরিসংখ্যাতে। 8, 28, 34, 18 না 12, তাহলে আমি কি পাচ্ছি 34 হাইয়েস্ট সংখ্যা। তাহলে 34, তার জন্য এটা মডেলটা কি আছে,
14 থেকে 18 সেটাই দিয়েছে। যে উপরে পরিসংখ্যা বিভাজন ছকের সংখ্যাগুলোর মান শ্রেণী কত 14 টু 18 বলছে, কিন্তু সংখ্যাগুলোর শ্রেণী নির্ণয়ের সাহায্যে তথ্যটির সংখ্যাগুলোর মান কিভাবে পাবো। তথ্যটির সংখ্যাগুলোর মানে এই সংখ্যাগুলোর মানে শ্রেণীর মধ্যেই থাকে নির্ণয়ের সংখ্যাগুলোর মান পাবো নিচের সূত্রের সাহায্যে। তাহলে এখানে আমাকে একটা সূত্র দিতে হবে, সূত্রটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা এটা মনে রাখবে সূত্রটা। ওকে, ইম্পর্টেন্ট আছে। এল প্লাস f1 মাইনাস f0 টু f1 মাইনাস f0 f2 ইন্টু h। এখানে কোনটা কি সেটা বলেছি। এল হচ্ছে সংখ্যাগুলোর মান সংবলিত শ্রেণীর নিম্ন সীমানা। নিম্ন সীমানা বলতে এই যে এটা সব দুজনের মধ্যে সবচেয়ে কম কি 14। এইচ হচ্ছে সংখ্যাগুলোর মান সংবলিত শ্রেণীর দৈর্ঘ্য, আমরা জানি এইচটা। f1 হচ্ছে সংখ্যাগুলোর সংবলিত শ্রেণীর পরিসংখ্যা f, এটাও আমরা জানি। f0 হচ্ছে শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। পূর্ব বলতে বলতে ঠিক আগের শ্রেণীর কথা বলেছে। f0 হচ্ছে কি পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। f2 হচ্ছে সংখ্যাগুলোর শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। তাহলে f2 f1 আমরা প্র্যাকটিক্যালি করবো, তাহলে বুঝতে পারবে। বুঝেছি 100 জন ছাত্রছাত্রী গত মাসের সংখ্যাগুলো মান। তাহলে এল সমান সমান 14 কি করে পেলাম, চলো আমরা এখানে দেখাচ্ছি। এই যে আমাদের যে এটা পেলাম, এটা কিন্তু আমাদের কাছে f, মনে রাখবে। ঠিক উপরের সংখ্যার সর্বনিম্ন সেটা হচ্ছে আমাদের এল। এইদিকে আসলে আমরা এফ কি পাবো 28 পাবো, তাই তো। 28 আমাদের কি হচ্ছে f0, এটা আমাদের কাছে f0। আর এদিকে আসলে আমরা 18 পাবো, সেটা হচ্ছে আমাদের কাছে f2। আর তাহলে এটা কি, এটা f1। মিডলে থাকবে f1 f0 f2। পূর্ববর্তী এখানে বলেই দিয়েছে যে দেখো f0 হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যাকে তোমাকে দেখতে হবে। f2 হচ্ছে পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। একটা পূর্ববর্তী একটা পরবর্তী, মানে f কে রেখে f1 কে রেখে এদিকে আসলে আমরা f0 পাবো, ঠিক এদিকে গেলে f2 পাবো, উপরে গেলে আমি l পাচ্ছি। ওকে, তাহলে সেগুলো লিখেছে এল 14, f1 হচ্ছে 34, f0 কি করে পেলো সেটা আমি বলে দিয়েছি। আর শ্রেণীর দৈর্ঘ্য কত 4, কেন কি দেখো 6 থেকে 10, 6 এর সাথে 4 যোগ করলে 10, 10 এর সাথে 4 যোগ করলে 14, মানে h ইকুয়াল টু আমি কত করে পাচ্ছি, শ্রেণীর দৈর্ঘ্য 4 করে পাচ্ছি। ওকে, সেই ভ্যালুগুলো আমরা বসিয়ে যদি দিই, বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করব, এত প্রায় পাবো। ওকে, এগুলো আমরা কোষে দেখে যখন করব তখন বুঝতে পারবে। কিন্তু আয়তলক্ষ্য এর সাহায্যে উপরের পরিসংখ্যা বিভাজন ছকের ক্ষেত্রে তথ্যের সংক্রমণ কীভাবে পাবো দেখে। এটি মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, তাহলে এটা আমরা শিখব না, যেহেতু মূল্যায়নে নেই, আমাদের পরীক্ষায় আসবেই না। চলো নেক্সট পেজ কি বলেছে। নিচের পরিসংখ্যা বিভাজনের দ্বারা প্রদত্ত তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করি। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রদত্ত তথ্যের বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা আগে খুঁজো। এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা কি, পরিসংখ্যা 18, সেটাকে তোমাকে নিতে হবে। ওকে, এখানে বলে দিয়েছে পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 18। তাহলে এর উপরেরটা হচ্ছে আমি কি পাবো এল, সর্বনিম্নটা নিতে হবে, আমার 12কে নিতে হবে। এখানে কি পাবো, এটা কিন্তু f1 মনে রাখবে। তাহলে এখানে পাবো f0, আর এখানে পাবো আমি f2, কেন পূর্ববর্তী এটা পরবর্তী। ওকে, সেগুলো বসাও। এল এর ভ্যালু কত 12, f1 কোনটা আমি বলেছি f1 হচ্ছে আমার মিডলটা 18, আর এদিকে আসলে f0 মানে 10, 2 ইন্টু f1 তো আমরা জানি f1 আমাদের 18, f2 হচ্ছে আমাদের 14, f0 আমরা জানি। আর ডিস্টেন্সটা কত, 4 থেকে 8, 4-এর সাথে 4 যোগ করলে 8, 8-এর সাথে 4 যোগ করলে 12, মানে h ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 4। ভ্যালুগুলো বসাবো, তাহলে এটা পাবো, এত নম্বর প্রায়। ওকে, একদম ইজি। এবার বলেছে যে এটা তুমি নিজে করো। তাহলে এখানে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার খুঁজে বের করবো, সেটা কত আমার 24। চলো এটা আমি করে দিচ্ছি। তাহলে এটা আমার সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা কোথায়, পরিসংখ্যা আছে 24। তাহলে 24টা হচ্ছে আমার f1 মনে রাখবে। ঠিক পূর্ববর্তী মানে আগেরটা হচ্ছে আমার f0। ঠিক এ পাশে গেলে আমরা কি পাবো f2 পাবো। আর এখানে l হচ্ছে আমার 12, মানে প্রথমটা। তাহলে এখানে আমরা সেমভাবে লিখবো যে পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা। তাহলে আমরা লিখবো যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা সমান সমান কত, সেটা আমরা পেলাম 24।
ওকে, কেন এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 24। তাহলে শ্রেণীটা আমাদের কি হচ্ছে, শ্রেণীটা যেমন এখানে লিখেছে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী। ওকে, সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, তো আমিও সেভাবে লিখছি যে সংখ্যা গুরু মান সংবলিত শ্রেণী, সেটা কত, 12 থেকে 15, 12 to 15। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে নির্ণয় করি যে এল কত আমাদের কাছে, এল হচ্ছে আমাদের 12, কেন কি আমি প্রথমটা নেব কমটা। এইচ কত, এইচ দেখো ডিফারেন্স, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, মানে এইচ ইকুয়াল টু 3। F1 কত, F1 আমরা জানি যে এটা হবে হাইয়েস্ট নাম্বারটা, পরিসংখ্যা 24। তাহলে F0 কত পাবো, F0 হচ্ছে আমার 12 ঠিক আগেরটা। F2 কত পাবো, F2 আমরা পাবো ঠিক পরের সংখ্যাটা, সেটা কত, 21। ওকে, এবার ফর্মুলা আমরা লিখবো, ফর্মুলা আমরা জানি যে এখানে দেওয়া আছে তথ্যটির সংখ্যাগুরু মান, তাহলে আমরা লিখবো সেম তথ্যটির সংখ্যা গুরু মান, ফর্মুলা আমাদের কি এল প্লাস, ওকে, এটা F1 মাইনাস F0, F1 মাইনাস F0 বাই 2, এটা কি হবে F1 মাইনাস F0 মাইনাস F1 মাইনাস F0 টু F1 মাইনাস F0 মাইনাস F2 ব্র্যাকেট ইন্টু H। ওকে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, F1 মাইনাস F0 টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তো আমরা এল এর ভ্যালু কত আমাদের কাছে 12 প্লাস F1 কত, F1 হচ্ছে 24, F0 হচ্ছে আমাদের কাছে 12, 2 ইন্টু, যেহেতু F1 এর ভ্যালু বসাবো, F1 এর ভ্যালু 24 মাইনাস F0 এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস F2 এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে 21 ব্র্যাকেট ক্লোজ। H এর ভ্যালু কত, আমরা H এর ভ্যালু আমরা জানি 3। তাহলে 12 প্লাস 12 12 24, 24 থেকে 12 বিয়োগ করলে 12। আচ্ছা, এখানে আমরা কি করব, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, 48 থেকে এদের দুজনে যোগ করব, মাইনাস মাইনাস যেহেতু প্লাস, 2 আর একে কত 3, আর 2 আর একে 3, 2 আর একে 3, মানে 33 দেওয়া হচ্ছে। ওকে, ইন্টু 3, এটা যদি বিয়োগ করি তাহলে 3 4 5 6 7 8, 5 পাচ্ছি, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 3 দিয়ে কাটাকাটি করে 3 5 15, তাহলে 12, এটা হচ্ছে 12/5। এটা 5 দিয়ে যদি আমরা ভাগ করে নিই 12কে, সেটা করতে পারি, তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10 পাচ্ছি, 2 নামছে, 0.9 শূন্য বসাও, 4 5 20, মানে 2.4, তাহলে প্লাস 2.4। এটা যদি যোগ করি তাহলে 12-র পরে তো 0.9 নিয়ে লাগিয়ে দিলাম, 2.4, 12 আর 2 14, তাহলে 14.4, এটাই উত্তর হওয়ার কথা আমাদের। ওকে, ওকে, এটাই আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা, একদম ইজি অঙ্ক। ওকে, সংখ্যাগুলো জাস্ট ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট, এবার পরে দেখো, পরেরটা 34 বলছে আমাদের পাড়ার উন্নয়ন কমিটির 200 জন সদস্যদের বয়সের পরিসংখ্যা বিভাজন ছকটি হলো, এটা দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা করব, আমি উপরের পরিসংখ্যা বিভাজন ছকের সাহায্যে তথ্যটির যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান নির্ণয় করি, মানে একবারে করতে হবে, যৌগিক গড়ও বের করতে হবে, মধ্যমা বের করতে হবে, সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার 3টা বের করতে হবে, তার জন্য আমরা কি লিখবো, বয়সটাকে আমরা এভাবে লিখবো, মোট বসাবো, আমরা জানি যৌগিক গড় প্রথমে শিখেছিলাম, সদস্য সংখ্যা আমাদের এখানটায় আছে। ওকে, ওকে, এভাবে আমরা সদস্য সংখ্যা যেটা দেওয়া আছে 30 38 70 42, সবগুলোকে যোগ করে আমরা FI দিয়ে, এটা মনে আছে আমাদের সামেশন করেছিলাম। এবার শ্রেণী মধ্যক বের করতে হবে, কেন কি এদের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, তাহলে মধ্যক কী করে বের করব, 30 আর 20 যোগ করব, 30 20 হচ্ছে 50, 50 অর্ধেক 25। ওকে, 25 আসবে
তো কত করে এদের মধ্যে ডিফারেন্সটা দেখো, 10 10 করে ডিফারেন্স, তাহলে 25 এর 10 যোগ করো 35, 35 এর 10 যোগ করো 45, 45 এর 10 যোগ করো 55, 50 এর 10 যোগ করে 65। এবার এর ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, কেন কি আমাকে মধ্যমাও বের করতে হবে, মধ্যমা বের করতে গেলে আমাকে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হয়। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে 30 আছে 30ই থাকবে, 30 সাথে এটা যোগ করে তাহলে 68 পাবো, আবার 68-র সাথে 70 যোগ করে এটা পাবো, আবার এটার সাথে 42 যোগ করবো, আমার মনে আছে এগুলো আমরা করেছিলাম। ওকে, আচ্ছা ইউআই, এবার ইউআই আমরা কি করে বের করি, এক্সআই মাইনাস এ বাই 10, 10 এখানে আমরা এইচ এর ভ্যালু কিন্তু এখানে মনে রাখবে 10 ডিফারেন্সটা। ওকে, আচ্ছা এখানে 45 কোথা থেকে আসলো, কেন কি এখানে এ আমাকে এক্স আই এ খুঁজে বের করতে হবে, তাহলে কটা আছে 1 2 3 4 5, তাহলে এদিক থেকে দুটো বাদ এদিক থেকে দুটো বাদ, তাহলে এইটুকু আমার কি এ, এগুলো আমরা শিখে এসেছিলাম। তাহলে এখানে এক্স আই মাইনাস এ বাই এইচ ফর্মুলাটা। ওকে, তাহলে 45 বিয়োগ করব, তাহলে এক্স আই মাইনাস এ মানে কি আমরা কি করব, 35 থেকে আমরা 30 থেকে 45 বিয়োগ করব, তাহলে 15, 15কে 10 দিয়ে ভাগ করলে, আচ্ছা 30 থেকে 45, হ্যাঁ 30 থেকে যদি আমি 45 বিয়োগ করি, না 25 থেকে এক্সআই থেকে বিয়োগ করতে হবে, তাই তো, এক্সআই মাইনাস, আচ্ছা 25 থেকে 45 বিয়োগ করব, সেক্ষেত্রে 20 পাবো, সেটাকে 10 দিয়ে ভাগ করলে 2। এটা প্রত্যেকটা থেকে আমরা 45 বিয়োগ করব, আবার 10 দিয়ে ডিভাইড করব, এগুলো আমরা জানি। তারপর এফআই আর ইউআই বের করব, তাহলে এফআই এর সাথে আমরা কি করব, ইউআই, এগুলো তোমরা দেখে নিও। ওকে, এগুলো আমি চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি, এগুলো সবগুলো যোগ করতে হয় কি করে। তাহলে কল্পিত গড় কি কত পাচ্ছি এখানে, 45, কল্পিত যেটা গড় হচ্ছে সেটা হচ্ছে 45। আর নির্ণয় যৌগিক গড়, যৌগিক গড় যখন বের করব আমরা, ফর্মুলা আমরা জানা আছে a প্লাস এফ আই ওয়াই ইন্টু এইচ, এখানে স্মল এ আমরা লিখতাম, এখানে ক্যাপিটাল লিখেছো প্রবলেম নেই, তাহলে এর জায়গায় তোমরা 45 বসাও, কল্পিত গড় মানে এই যে এটাকে বলছি কল্পিত গড়, বসানোর পর 44 কত 2 পাবো। ওকে, আচ্ছা এটা আমরা কি বের করলাম, এটা আমরা যৌগিক গড়টা বের করলাম। মধ্যমা এবার বের করব, মধ্যমার হেল্প নিতে গেলে আমাকে মধ্য করতে গেলে এইটুকু প্রয়োজন হবে, তাহলে দেখো এখানে আমাকে এন, এন সমান সমান কত জানি, দেখো ক্রম যৌগিক সংখ্যা এন সমান সমান 200, তাহলে এন বাই 2 করবো, সেটা কত হবে 100। তাহলে 100 যেহেতু এসেছে, এই 100 কত নম্বর ঘরে আছে দেখো, 100 কত নম্বর ঘরে পাবো, 100 এখানে 138, এখানে 68 লাস্ট, তার মানে এখানে আছে 68-র পরে যে সংখ্যাগুলো সবগুলো এখানে আছে, সেটা 138 পরে, তাহলে এখানে এখানে বলতে এটা 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 40 থেকে 50। ওকে, তাহলে সিরিজটা আমার শ্রেণীর মধ্যকের মধ্যমা কত, 40 থেকে 50, নির্ণয় মধ্যমা ফর্মুলা এল ইকুয়াল টু এন বাই টু সিএফ মাইনাস এফ ইন্টু এইচ। এন বাই টু আমরা জানি, এন বাই টু আমাদের কত, এন বাই টু আমরা ডাইরেক্ট 100 লিখতে পারতাম, ঠিক আছে, এন এর জায়গায় 200 বাই টু, আর 68 কোথা থেকে পেলো, ঠিক এই সংখ্যা, যেহেতু এই টেবিলটা ঠিক উপরের সংখ্যাটাকে আমরা কি ধরি, সিএফ, এগুলো আমরা শিখেছি, জাস্ট আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। 68 এফ হচ্ছে আমাদের 70, এই গড় বরাবর আসবো, সেটা হয়ে যাবে আমার এফ। ওকে, এফ হচ্ছে আমরা 70 বসাবো, এবার এটাকে ক্যালকুলেশন করবো, 44 ধাপে এত বছর প্রায় পাবো, তার উপরের পরিসংখ্যা বিভাজন। ওকে, ছকের তালিকা দেখেছি সেখান থেকে। আচ্ছা আবার আমাকে কি করতে পেরেছে, সংখ্যাগুরু মান, তাহলে সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে আমরা কি করব, সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে আমরা যে এন বাই টু যেখানে 100 করেছি, ওকে, বা এখানকার মধ্যে পরিসংখ্যার মধ্যে দেখবো হাইয়েস্ট সংখ্যা কি আছে, হাইয়েস্ট সংখ্যা অবশ্যই কি আছে 70, তাহলে এটা যদি 70 হয়, তাহলে ঠিক আগের সংখ্যাটা কি হয় আমার F0, ঠিক পরেরটা কি হয় F2, তাহলে এটা কি হবে আমার F1, ঠিক 40 L যেটা শিখেছিলাম আমরা সেটাই দেখো, L এর জায়গায় 40, F1 হচ্ছে আমাদের 70, F0 হচ্ছে আমাদের কত 38, আর এগুলো বসাবো দেখে দেখে বসিয়ে এটা লিখবো। ওকে, তাহলে এটাও 45 কত 33, এভাবে পাবো আমরা। ওকে, বোঝা গেল। এবার 35 নাম্বার দেখো, বলছে নিচের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার এবিটিতে পাবে। ওকে, এটা ভালো মতো অঙ্কটা দেখতে হবে। নিচের প্রদত্ত রাশি তথ্য থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে এইভাবে দেওয়া আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম। পরিসংখ্যাটা দেখো, এই পরিসংখ্যাটা একটু লক্ষ্য রাখবে, এবিটিতে অনেক সময় ভুল থাকে, এটা কিন্তু ছোট থেকে বড়র দিকে যাবে, দেখো 4, 16, 40, 76, 96, 112, 120, 100, কিন্তু এবিটিতে অনেক সময় তোমরা পাবে একটা ভুল কোশ্চেন, এখানে 4, আবার 40, আবার 16, আবার কখনো 18, মানে কম বেশ, র্যান্ডমলি যদি কম বেশ হতে থাকছে, তার মানে ভাববে সেই অঙ্কটা পরীক্ষায়, এই পরীক্ষায় ভুল থাকবে না, এবিটিতে ভুল আছে। ওকে, তোমরা এবিটি যখন সলভ করে একটু দেখে নিও এই সিরিজটা, এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি যখন সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলবে, প্লাস সিরিজটা, এইটা উপরেটা ঠিক থাকবে কিন্তু নিচেরটা ভুল দেওয়া আছে, তো
সো সেটাকে তোমরা করতে পারবে না, তার মানে ভাববে যে অঙ্কটা ভুল। তাহলে কি থাকবে, ক্রমযোগী পরিসংখ্যা আকারে সাজানো থাকবে এটা। ওকে, ক্রমযোগী আকারে সাজানো থাকবে। আমরা দেখেছি সংখ্যাগুরু মান প্রথমে যখন করছিলাম, চ্যাপ্টার শুরু করলাম, তখন কি লিখলাম না, ক্রমযোগী ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেয়ে, তার মানে ছোট থেকে বড়র দিকেই কিন্তু হবে পরিসংখ্যাটা, সবসময় মনে রাখবে। এটা যদি বড় থেকে ছোট হয়, তার মানে বড় থেকে ছোট হলে বা র্যান্ডামলি থাকলে ছোট বড় তাহলে ভুল আছে। চলো, প্রথমে প্রদত্ত ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে দেখো, শ্রেণীর সীমানা 10-এর কম, 10-এর কম কি আছে, একজনই 4। ওকে, এবার 10 থেকে 20, এটা 10-এর কম, এটা 0 থেকে 10 লেখা যায়, এটাকে আমরা 0 থেকে আপ টু 10 করতে পারি। ওকে, 10-এর কম কি হবে, 0 থেকে 10, যেহেতু 10 করে ডিফারেন্স, দেখো 10, 20, 30, মানে 10 করে ডিফারেন্স আছে। তাহলে 10 করে যদি ডিফারেন্স হয়, তাহলে 0 থেকে ধরলেই তো 10 হচ্ছে, 0, 10, এখানে 10-এর ডিফারেন্স, 10-এর ডিফারেন্স কি আছে, 4। ওকে, এবার 10 থেকে 20 কম, 10 থেকে 20 কম বা 10 থেকে 20 এভাবে লিখতে পারি, 20 কম লিখতে পারি, বা 10 থেকে 20 এভাবে সিরিজটা, যে 10 থেকে 20-এর মধ্যে কি আছে, তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করবে। মনে রাখবে এটা থেকে এটা বিয়োগ, তাহলে 16 থেকে, এখানে দেখিয়ে দিয়েছে, 16 থেকে 4 বিয়োগ করলে 12। যখন 20 থেকে 30 নেব, 20 থেকে 30, তার মানে 40 থেকে আমি 16 বিয়োগ করব। ওকে, এটা থেকে এটা মনে রাখবে। তারপরে যখন 40 থেকে আমি 30 থেকে 40-এ আসবো, তখন 76 থেকে 40 বিয়োগ করো। এবার প্রত্যেকটা, যখন 50-এর কম বা 50 থেকে 40, তখন আমরা কি করব, এইটা থেকে এটা বিয়োগ করব, 96 থেকে 76। যখন আবার 50 থেকে 60 করব, তাহলে আমি 112 থেকে 96 বিয়োগ করব। ওকে, যখন 60 থেকে 70 করব, 60 থেকে 70, মানে এই টেবিল থেকে এই টেবিলে যেহেতু যাচ্ছি, তাহলে 120 থেকে 112 বিয়োগ করব। আবার যখন 70 থেকে 80 করব, তখন আমি 125 থেকে 120 বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে আমার কি, পরিসংখ্যা। আর এগুলো যেগুলো দেওয়া ছিল, এগুলো কিন্তু সব ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে আমাকে পরিসংখ্যাটা বের করে নিতে হবে। দেখো, ওকে, আচ্ছা, এখানে আমরা কি করব, এই পরিসংখ্যা হাইয়েস্ট নাম্বার খুঁজে বের করব, যে হাইয়েস্ট নাম্বার কি আছে। দেখো, হাইয়েস্ট 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 আর 36, এটাই পেলাম। ওকে, 36 যদি পেয়ে থাকি হাইয়েস্ট নাম্বার, তাহলে এটা কি আমাদের F1, সামনে যেটা থাকবে সেটা F0, পরে যেটা থাকবে সেটা হচ্ছে কত, F2। ওকে, আর এই সংখ্যাটা সোজা আমি কি পাবো, L। তাহলে L এর জায়গায় 30 বসেছে, দেখো L এর জায়গায় 30, এখানে লিখেও দিয়েছে। F1 কত, 36, F0 কত আমার 24, দেখো 24 বলছে 2, F1 আমরা 36, F0 হচ্ছে 24, আর এটা 20 কথা থেকে আসলো, F2। এবার এগুলোকে তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা পেয়ে যাবে, তোমাদের মতো করে ক্যালকুলেশন যখন করবে, তখন 34.29 প্রায় পেয়ে যাবে। এই সংখ্যাগুলো মান সংগঠিত শ্রেণীর দৈর্ঘ্য, অর্থাৎ সংখ্যাগুলো মান নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে। ওকে, তাই 10-এর কম এই ক্ষেত্রে 0 থেকে 10 নেওয়া হয় না, 10-এর কমই লেখা হয়। আচ্ছা, এখানে দেখো, আমি যে বললাম 0 থেকে 10, এটা লিখতে পারবো না। ওকে, এখানে বলেই দিয়েছে যে এই সংখ্যাগুলো মান সংগঠিত শ্রেণীর দৈর্ঘ্য, অর্থাৎ সংখ্যাগুলো মান নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে। আচ্ছা, এখানে যেমন দেখলাম যে 10-10 করে ডিফারেন্স আছে, সেটা অনেক সময় নাও হতে পারে। তাই 10-এর কম এই ক্ষেত্রে 0 থেকে 10 নেওয়া হয় না, 0 থেকে 10 নেওয়া হয়, কিন্তু 10-এর কমই লেখা হয়। আমরা কি লিখবো, 10-এর কমই লিখবো। ওকে, 0 থেকে 10 লিখবো না, বাকিগুলো আমরা এভাবে দেখাবো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ওকে, তারপরে কি বলেছে, এইটুক মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মধ্যে বিশেষ ক্ষেত্রে একটি প্রয়োগ সম্পর্ক আছে, সেটি হলো যে যৌগিক গড় সংখ্যাগুলো মান, আচ্ছা এটা নেই, এটা মূল্যায়নে নেই, তো এটা আমরা দেখব না। ওকে, এবার নেক্সট যেটা পার্ট 16 নিয়ে আসবো, সেটাতে আমরা কোষে দেখে নিয়ে আলোচনা করব। ওকে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার দেখবে, এটা আসার সম্ভাবনা বেশি। ওকে।